ম্যাকের উইকেটে হাজির রেনশ আছে ইতিহাসের জোর, উইকেটও হচ্ছে ওদের মনের মতো, সেটা শিওর। নার্ভে ঢিল দিলে টাইগারদের সাড়ে সর্বনাশ, সাবেক গুরুর টোটকা, ম্যাকাইতেও আটকাতে হবে অজিদের শ্বাস। প্র্যাকটিস বাতিলের দিনে শান্তরা ঘাম ঝরাচ্ছে জিমে, শরীফুলের কথা টাইগাররা ম্যাচ জিততেই মাঠে নামে। সোশ্যাল মিডিয়া তোলপাড়, থমাস ডুলি আসিয়ান কাপ খেলতে চায় না, হেড কোচ নিজেই করলেন এবার রহস্যের খোলাসা। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ঐচ্ছিক অনুশীলনে সিরিয়াস অস্ট্রেলিয়া, অজিদের কপালে চিন্তার ভাঁজ, ম্যাকাইর গ্রেট ব্যারিয়ার রিফ এরেনাতে উইকেটটাও মনমতো চাই। দলে ম্যাট রেনশোকে আনা হয়েছে এই ভেন্যুতে তার অতীতের জন্য। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ম্যাকাইতে গ্রেট ব্যারিয়ার রিফ এরেনাতে অস্ট্রেলিয়ার প্রথম অনুশীলন। প্র্যাকটিসের সময় নেটের পাশেই একটা সাউন্ড বক্স, গান বাজছে, মিউজিক বাজছে এবং সেই মিউজিকের তালে তালে অস্ট্রেলিয়া প্র্যাকটিস করছে। যে সুরটা, যে তালটা, যে লয়টা তারা হারিয়েছে, সেই সুরটার খোঁজেই ম্যাকাইতে অস্ট্রেলিয়া মাঠে নামবে। মনে হতে পারে দেখে তারা অনেকটা চিল মুডে আছে কিংবা চেষ্টা করছে চিল মুডে থাকার, কিন্তু বিষয়টা সেরকমটা নয়। খুব স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া কিন্তু চাপে থেকেই এই ম্যাকাই টেস্টে মাঠে নামছে। যদিও তাদের ঐচ্ছিক অনুশীলন, সেখানটায় আমরা দেখেছি ট্রাভিস হেড এসেছেন, স্টিভেন স্মিথ এসেছেন, ক্যামেরন গ্রিন এসেছেন, অ্যালেক্স ক্যারি এসেছেন, মোটামুটি যারা আসলে তারকা ক্রিকেটার তাদের সবাই কিন্তু এসেছেন এবং প্র্যাকটিস করেছেন। নাথান লায়নকেও দেখতে পেয়েছি। উইকেটটাও তারা দেখেছেন, উইকেটটা বোঝার চেষ্টা করেছেন, কারণ এই উইকেটেই খেলতে হবে। এই উইকেটটা কিন্তু তারা সেভাবে চেনেন না, কারণ তারাও কিন্তু এখানে কোনো টেস্ট ম্যাচ খেলেন। ইনফ্যাক্ট এখানটায় এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচই হয়নি। বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু এই জায়গাটায় খেলেননি, যার কারণে এখানকার কন্ডিশনও তাদের কাছে অনেক বেশি অপরিচিত। স্টিভেন স্মিথ যখন নেটে অনুশীলন করছিলেন, তার মধ্যে আসলে একটা টেনশন, একটা বিরক্তি, সবকিছু মিলে আসলে সবার মধ্যেই কিন্তু এই ছাপটা আমরা দেখতে পেয়েছি। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে একটা টেস্ট তারা জিততে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা আসলে অস্বস্তিতেই থাকবে। এবং বাংলাদেশকে অস্বস্তিতে ফেলার জন্য ম্যাট রেনশোকে তারা দলে ঢুকিয়েছেন। যেই রেনশোর একটা দারুণ রেকর্ড আছে এই মাঠে, ফার্স্ট ক্লাসে তিনি 2টা সেঞ্চুরি করেছেন, যে রেকর্ডটা এখন পর্যন্ত দলের কারো নেই। যখন অস্ট্রেলিয়া ডারউইন টেস্টে খারাপ করেছে, রিকি পন্টিং থেকে শুরু করে মার্কোয়া, সবাই কিন্তু দলের ব্যাটিংটা নিয়ে, দলের ব্যাটিং অর্ডারটা নিয়ে অনেক বেশি সমালোচনা করেছেন। সেখানটায় রেনশোকে এই জন্যই আসলে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, দলের ব্যাটিং স্ট্রেংথটাকে আসলে বাড়ানোর জন্য। উইকেটটা আসলে যেটা বলছিলাম, আগের দিনও বলেছি, যিনি গ্যাবার কিউরেটর ছিলেন পিটার, তিনি সেটা প্রস্তুত করছেন। এই মুহূর্তে রোলিং চলছে, উইকেটটাতে পানি মারা হচ্ছে। নিঃসন্দেহে এই উইকেটটা অস্ট্রেলিয়া ঠিক তাদের ফেভারেই চাইবে। যেমনটা তারা আসলে বাংলাদেশকে ডমিনেট করতে পারে, বাংলাদেশ কোন কোন জায়গায় সমস্যায় পড়তে পারে, তেমনটা উইকেটই তারা আসলে বানাতে চেষ্টা করবে। ট্রাভিস হেড অনেক বেশি আত্মবিশ্বাসী থাকতে পারেন এই মাঠে। এখানটায় তিনি 2025 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে 142 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন 103 বলে। ক্যামেরুন গ্রিন 55 বলে 118 রানের একটা ইনিংস খেলেছিলেন। ওই ম্যাচটায়, ওই ওয়ানডে ম্যাচটায় 431 বা 32 রানের মতো 2 উইকেটে করেছিল অস্ট্রেলিয়া এবং 275 বা 76 রানের ব্যবধানে জিতেছিল। সো কিছু ক্রিকেটার এখানটায় সাদা বলে খেলার অভিজ্ঞতা আছে, ম্যাক্সিমামেরই আসলে এখানে লাল বলে খেলার অভিজ্ঞতা নেই, যার কারণে তারা চাইবে এখানটায় মানিয়ে নিতে এই কয়েকটা দিনে। যার কারণে প্রথম দিনের অনুশীলনটায় তারা অনেক বেশি সিরিয়াস ছিল, যেখানটায় বাংলাদেশ আসলে প্রথম দিন মানে আসার পরও, ম্যাকাইতে পৌঁছে যাওয়ার পরও কিন্তু তারা উইকেটটা এখনো দেখতে পারেনি। আজকে সারাদিনেও আসলে তাদের উইকেট দেখার সুযোগ নেই, যেহেতু তারা অনুশীলনটা বাতিল করেছে। আগামীকাল প্রথম দিনের অনুশীলন করবে। ম্যাকাই টেস্ট এখানে 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত। নাহিয়ান বিন জসিম, 71, ম্যাকাই, অস্ট্রেলিয়া। নিজেদের সম্মান ফিরে পাওয়া, পয়েন্ট টেবিলের চাপ কিংবা জাস্ট অ্যানাদার টেস্ট ম্যাচ, যে কারণেই হোক অস্ট্রেলিয়া কামব্যাক করতে চাইবে ভয়ঙ্কর রূপেই। নিজেদের রেড বল ক্রিকেট অহমে আঘাত করা টাইগারদের হারাতে চাইবে বড় ব্যবধানে।
একটু ঢিল দিলেই ধসিয়ে দেবে বাংলাদেশকে। সতর্ক বার্তাগুলো দিয়েছেন টাইগারদের পেস বোলিং এর সাবেক কোচ অ্যালান ডোনাল্ড। ম্যাকাইতে তাহলে নাজমুল শান্তদের করণীয় কি? রিপোর্টে বিস্তারিত। মেহেদী মিরাজের সাথে উল্লাসে মাতা ভদ্রলোক হাবিবুল বাশার। মিরাজরা যে ডারউইনে ইতিহাস সৃষ্টি করেছেন, সেখানে 23 বছর আগে ব্যাট হাতে নেমেছিলেন তিনিও। ক্রিকেটার হিসেবে পারেননি, তবে প্রধান নির্বাচক হিসেবে ঠিকই অনুভব করেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে গা বাঁচানোর জন্য নামলে ভরাডুবি ছাড়া গতি নেই। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাটাকিং ক্রিকেট কারো কারো কাছে হাস্যকর মনে হতেই পারে, কিন্তু হাবিবুল বাশার তার একাধিক প্রেস মিটে বলেছেন, ঠিক অল আউট অ্যাটাক নয়, তবে ক্রিয়েটিভ অ্যান্ড ডিসিপ্লিন হিট তো করাই যায়। টাইগারদের যে রিসোর্স আছে তা দিয়েই। তাই তো লিমিটেড ওভার থেকে তানজিদ তামিম কিংবা সৌম্য সরকারের মতো ব্যাটার টেস্ট দলের সাথে ট্রাভেল করে। অস্ট্রেলিয়ায় কি বাংলাদেশের সেই স্ট্র্যাটেজি কাজ করেনি? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। টাইগার পেস বোলারদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ডো বলছেন সেই কথাই। প্রথম ম্যাচটা জিতেছে বাংলাদেশ, সেই সুবাদে 2 ম্যাচের সিরিজটা যে ওরা হারছে না তা নিশ্চিত। কিন্তু সেই কথা ভেবে নার্ভে ঢিল দিলেই সাড়ে সর্বনাশ, এমনকি যাওয়া যাবে না ডিফেন্সিভ মুডেও। অস্ট্রেলিয়া পুরোপুরি তেতে আছে। ডোনাল্ড বলছেন, অজিরা যা হারিয়েছে সেটা ফিরে পেতে চাইবে ম্যাকাইতে, কামব্যাক করতে চাইবে প্রবল ঘূর্ণিঝড়ের বেগে। সেই ধাবমান ঝড়কে সামাল দিতে খুব বেশি কিছু করার দরকার নেই। ডারউইনের ব্লুপ্রিন্টেই কাজ চলে যাবে। সেশন বাই সেশন ডিসিপ্লিনড ওয়েতে পাল্টা হামলা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই ইন্টেন্সিটিতে অস্ট্রেলিয়াকে করে দিতে হবে আউটপ্লেড। সেটা যে টাইগাররা পারে তা তো এখন জানে সারা দুনিয়া। সব ডিপার্টমেন্টের পারফরমেন্সেই ডারউইনের মহাকাব্য লিখেছে শান্তরা। তবে বোলাররা যেভাবে একটানা গুড লেন্থে বল করে গেছে, সেটা ছিল এক কথায় অনবদ্য। নিজের সাবেক ছাত্র হাসান মাহমুদকে নিয়ে এএফপি কে দেয়া সাক্ষাৎকারে অ্যালান ডোনাল্ড বলছেন, ইনফর্ম এই বোলারের কাছে ম্যাকাইতে বাড়তি কিছু চাইবে দল। তার বল কন্ট্রোল আর 2 দিকে সুইং করানোর দক্ষতা ডোনাল্ডকে যেমন মুগ্ধ করেছে, তেমনি ঘুম কেড়ে নিয়েছে অজি ব্যাটারদেরও। পরের টেস্টে ওকে নিয়ে নিশ্চয়ই স্পেশাল প্ল্যান থাকবে স্বাগতিকদের। সেই সাথে নতুন চ্যালেঞ্জের নাম ভেনু, যে মাঠে কখনো টেস্ট ক্রিকেট হয়নি, সেখানেই নামছে দুদল। আবহাওয়া তুলনামূলক ঠান্ডা, সেখানে হট অ্যান্ড স্পাইসি লড়াইটা শুরু হচ্ছে শনিবার। অস্ট্রেলিয়া যেখানে আগুন ধরাতে চায়, আর টাইগারদের কাজ কনসিস্টেন্টলি ওদের দুর্বল জায়গায় বরফ শীতলভাবে চেপে ধরে রাখা। খালিদ জামিল, ৭১। ভ্রমণ ক্লান্তির কারণে মাঠ আর উইকেট এখনো দেখা হয়নি টাইগারদের। ম্যাকাইতে প্র্যাকটিস বাতিল হলেও জিম সেশনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। সিরিজের দ্বিতীয় টেস্টেও জয়ের জন্য খেলবে টাইগাররা, বলছেন পেসার শরীফুল ইসলাম। অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। তো ঠিকঠাক এখন মোটামুটি না। মুচকি হেসে মিরাজের সম্মতিসূচক মাথা নাড়ানোই বলে দিচ্ছে টাইগারদের মাঝে স্বস্তি ফিরেছে। 14.5 ঘন্টার রোলার কোস্টার জার্নি। আগের রাতে ডারউইন থেকে একরকম বিধ্বস্ত আর ক্লান্ত হয়ে লাগেজ হারিয়ে ম্যাকাইতে পা রেখেছিল পুরো দল। মুশফিকদের মুখে হাসি ফুটেছে বিশ্রামের পর। চিল মুডে সবাই এখন। 14.5 ঘন্টার একটা লম্বা জার্নি শেষে এতটাই বিরক্ত, এতটাই ক্লান্ত যে আজকের দিনটার অনুশীলনটাই তাদেরকে পোস্টপন করতে হয়েছে। ম্যাকাইর ফিটনেস কার্টেল হেলথ ক্লাবে জিম সেশনে 8 ক্রিকেটার। হাসান, ইবাদত, তাসকিনদের সঙ্গে ম্যাকাই টেস্টের দলে শরীফুলও আছেন। একাদশেও থাকতে পারেন, যদিও আগের টেস্টের স্কোয়াডে না থাকায় শরীফুল ক্যাপ্টেনের দুষ্টুমির শিকার। আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এরকম একটা মানে জয়ের পার্ট হয়ে থাকতে পারে মাঠের ভিতরে। ছবির ভিতরে তো অন্তত আসছি, খুবই ভালো লাগছে। চেষ্টা করবো এটা আমরা ক্যারি করার। ইনজুরির কারণে আগের টেস্টের দলে না থেকেও শরীফুলের জায়গা হয়েছে ঐতিহাসিক ছবিতে। তবে দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা থাকায় সাবেক গুরু অ্যালান ডোনাল্ড শুভকামনা জানিয়েছেন শরীফুল ইসলামকে। হ্যাঁ, উনি পার্সোনালি এসএমএস দেয় সবাইকে। আমি যখন আসছিলাম তখন আমাকে এসএমএস দিয়েছিলেন, বেস্ট অফ লাক, তুমি ইনজুরি থেকে আসছো, হয়তো নেক্সট ম্যাচ খেলবা, তোমার জন্য শুভকামনা রইল। এই ম্যাকাইতে ইতিহাস আরো সমৃদ্ধ করার হাতছানি, সেই পথেই ছুটতে চাইবে টাইগারদের সাফল্যের গাড়ি। যদিও এখনো গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার ঘাস আর উইকেট কোনোটাই দেখা হয়নি। নাহিয়ান বিন জসিম, ৭১।
ম্যাকাই অস্ট্রেলিয়া। কম খেলার কারণেই একসময় বড় বোলারদের সামনে চাপে পড়তো বাংলার ব্যাটাররা। টি-20 আসার পর নিয়মিত খেলা থাকায় এখন আর কাউকে ভয় পায় না টাইগাররা। 2003-এর সিরিজ আর এবারের অস্ট্রেলিয়ায় টেস্টের পারফরমেন্স নিয়ে প্রশ্নে এমন ভাবনার কথাই জানালেন সাবেক ওপেনার জাভেদ ওমর বেলি। বলছেন এমন জয় সামনের দিনগুলোতে সাহসী করে তুলবে। সাইফুল রূপকের রিপোর্ট। দুইটা ব্রিলিয়েন্ট ক্যাচ ধরেছিলাম, একটা হচ্ছে রিকি পন্টিং আর একটা ড্যারি লেমনের। যখন ড্যারি লেমনের ক্যাচটা ধরলাম ওটা টাফ ক্যাচ ছিল, অনেক টাফ ক্যাচ। তখন স্টিভ ওয়া ব্যাটিং করছে, তো ওই সাইডে আমাকে ডাকলেন, আমি তাকালাম, ভেরি গুড ক্যাচ। যখন আপনাকে এইভাবে ডাকলেন তখন আপনার মানে অনুভূতিটা কেমন? না, অফকোর্স মানে তখন তো মানে আমি বুঝি নেই যে আমাকে ডাকছে কিনা। পরে আমি যাওয়ার পর ওইখানে গ্লাভস তো খুলে নন স্ট্রাইকার হ্যান্ডশেক করে ভেরি গুড ক্যাচ। হ্যাঁ, তারপর আমাকে টি শার্ট দিয়েছিলেন, একটা ওর পরা টি শার্ট অটোগ্রাফ দিয়ে। আপনার ব্যাটিং এর সময় ম্যাকগ্রা, ব্রেটলি, গিলেস্পি কিছু বলেছে? না না, তেমন কোনো ওইখানে খুব মাইডিয়ার ছিলেন। আমরা যেমন শুনেছিলাম খুব নাড়ে, খুব অ্যাটাক করে, তেমন কিছুই করেনি। হয়তো মনে করতে ছোট ভাই খেলতে আসছে। স্লেজিং? না, তেমন কোনো স্লেজিং আমার সাথে অ্যাটলিস্ট করেনি। সেই ছোট ভাই এখন বড় ভাইদের হারিয়ে দিচ্ছে মাশাআল্লাহ। অস্ট্রেলিয়ান এই সুপার পেস অ্যাটাক বা নাথান লায়নও আছে দারুণ স্পিনার, তাদের বিপক্ষে যেভাবে বাংলার টপ অর্ডার, মিডল অর্ডার ব্যাটাররা ব্যাটিং করেছে, যারা খেলছে মুশফিক হোক, শান্ত হোক, মমিনুল হোক, তারা আমার মনে হয় না এক সেকেন্ড ওই চিন্তা করেছে ও বাবা অনেক টপ বোলার, যেটা হয়তো আমাদের মেন্টালি ছিল। আমার কাছে মনে হয় না। দেন দে আর ভেরি মাচ প্রফেশনাল ছিল আছে, আর তারা অলরেডি খেলে ওই জায়গাটায় গিয়েছে। মানে সব জায়গাতে এগিয়ে ছিল বাংলাদেশ, যদি তিনের কথা বলেন আর 26-এর কথা বলেন। মানে আপনারা কি চিন্তা করতেন তখন? আপনারা খেলেছেন, আপনি ওপেনার ছিলেন, ম্যাকগ্রা, ব্রেটলি, গিলেস্পি, ম্যাকগিল। দেখেন, নামে তো একটা ব্যাপার ছিল, আমি ম্যাকগ্রাকে খেলছি বা আমি গিলেস্পিকে খেলছি বা কিনা ব্রেডলিকে খেলছি, কুইকেজ বলার। একটা তো অজান্তে ওই ভয় নাকে ব্যথা পাওয়ার ভয়, ওইটা না, ব্যাকআপ মাইন্ডে একটা ভয় কাজ করতোই। ওরে বাবা এত বড় বোলার বা এত বড়, এটা নামে তো একটা ব্যাপার থাকে সবসময়, ইন্টারন্যাশনাল এখনও থাকে। যেটা আপনি বললেন যে যারা আছে অস্ট্রেলিয়ান বোলার, হ্যাঁ যারা স্টার আছেন, কিন্তু আমার এখন প্লেয়ার তো অলরেডি ওনাকে অনেকবার ফেস করে ফেলেছে। ওই ভরটাকে আমরা তো বছরে হয়তো 2বার ফেস করেছি, ওইটাই আমরা লাস্ট ফেস করেছি, বা ওয়ানডে 2-1বার হয়তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেস করেছি, এরকম হয়তো কন্টিনিউ ফেস করেছি, ওই ভয়টা কেটে যায়। তাদের বিপক্ষে তানজিদ তামিমরা ডাউন উইকেটে গিয়ে ছক্কা মারছে, উইকেটের চারপাশে খেলছে। এখন তো ওই ভয়টা নাই। আফটার টি-20 ফরম্যাট আসার পরে যে একটা আমি ওয়াসিম আকরামের ডাউন দ্য উইকেট মারবো বা মুরলিকে ডাউন দ্য উইকেট মারবো, ওই ভয়টা এখন নাই প্লেয়ারদের মধ্যে। কেন? এত টিভিতে খেলা দেখা হয়, এত ম্যাচ খেলে, এত এগেনস্টে খেলে, ওটা অটোমেটিক অজান্তে কেটে যায়। বড় দলের বিপক্ষে ওদের কন্ডিশনে ডমিনেটিং পারফরমেন্স। এই জয়টা এগেনস্ট অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া মেন্টালি, সাইকোলজি অনেক ইম্পর্টেন্ট হবে। নেক্সট যদি আমরা অ্যাওয়েতে যখন খেলতে যাব, আমাদের দেশের বাইরে আমরা খেলতে যাব, আমার কাছে মনে হয় এটা অনেক হেল্প করবে। কেন? যে কোনো বিশ্বাসের জায়গা কিন্তু অনেক স্ট্রং থাকতে হয়, কারণ এটা এক বলের খেলা। সেকেন্ড টেস্টে আপনার আশা কি? অফকোর্স আমি টপ ক্রিকেট খেলুক, যেটা এর আগেও কিন্তু আমরা জয়লাভ করে খুব বাজেভাবে বান্ডেল আউট হয়েছি অনেক টেস্ট ম্যাচের পরেই। আমার মনে হয় এটা কনসিস্টেন্ট থাক। আমি বলবো না যে বাংলাদেশ জিতে যাক, সিরিজ জিতে যাক। আমি যদি এটা ড্র করতে পারে বা টপ ক্রিকেট খেলা ড্র করে আসতে পারে সিরিজটা, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। কারণ টেস্ট ম্যাচে আপনি যখন ভালো খেলা শুরু করবেন, আপনি অন্য ফর্মেটে অটোমেটিক ভালো খেলবেন। থ্যাংক ইউ ভাই। ডারউইন টেস্ট জয়ের পর আত্মবিশ্বাসের টইটুম্বুর বাংলাদেশ দল পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে ইংল্যান্ডেও ম্যাচ খেলার স্বপ্ন দেখছেন সাইফুদ্দিনরা, যেখানে গেল 16 বছর হয়নি টেস্ট খেলা। অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারানোর পর আইসিসির প্লেয়ার র্যাঙ্কিংয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছেন শান্ত হাসান মাহমুদরা। দলের সাথে থাকতে না পারলেও ঐতিহাসিক এই জয় সাইফদের ইচ্ছা অনুপ্রেরণা। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। ডারউইন অ্যাসাইনমেন্ট শেষ, ইংল্যান্ডে খেলতে পারলে হবে বেশ। স্বপ্নে বিভোর টাইগাররা, যে কোনো ফরম্যাটই হোক একটা সিরিজ তারা সেখানে খেলতে চায়। আর যদি হয় টেস্ট ক্রিকেট, তাহলে তো কথাই নাই। দলের বাইরে থাকা সাইফুদ্দিনেরও চোখ ক্রিকেটের তীর্থভূমি খ্যাত ইংল্যান্ডে। 16 বছর তো হলো, আর কত বছর অপেক্ষা করলে মিলবে একটা চান্স? ইংল্যান্ড মাটিতে আমরা খেলি না অনেকদিন, 2010 সালে আমরা লাস্ট খেলেছিল, তো প্রায় 16 বছর হয়ে গেছে। তো প্রত্যেকটা প্লেয়ারই ড্রিম থাকে ইংল্যান্ডের, অস্ট্রেলিয়া এসব কন্ডিশনে খেলার, সেটা ওয়ানডে হোক, টি-20 হোক বা টেস্ট হলে তো কথাই নেই। তারপর ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি এসব ভেন্যুগুলোতে খেলা, এসব দেশগুলোতে বেশি বেশি খেলার। র্যাঙ্কিংয়ের বড় দলগুলোর বিপক্ষে খেলার আগ্রহ তো থাকবেই, কিন্তু প্রশ্ন হলো তারা বাংলাদেশকে কেন ডাকবে? যেমন অস্ট্রেলিয়া 23 বছর পর টাইগারদের খেলতে ডেকেছে, আর সেখানে রেজাল্ট যা আসলো তা সবার জানা। ডারউইন টেস্টের পর যেই ব্র্যান্ড ইমেজটা দাঁড় করিয়েছে, সেটার উপর ভর করে কি লর্ডসে একটা ম্যাচের দাবি জানাতে পারে বাংলাদেশ? 2-3 দিন ধরে যদি আপনি চিন্তা করেন, আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়
আসলে প্রশংসায় পঞ্চমুখ, বিশেষ করে ইংলিশ ক্রিকেটাররাও যথেষ্ট আসলে প্রশংসা ভাসিয়েছেন আমাদের ক্রিকেটারদেরকে। সব ভালোর একটা ফিডব্যাক আছে, যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে হাসান শান্তদের। মুশফিকের লেভেলটা আপ না হলেও শান্ত এগিয়ে গেছেন 9 ধাপ। মুমিনুল হক সৌরভ দায়িত্বশীল ইনিংস খেলায় ডারউইনের কাজটা সহজ হয়ে গিয়েছিল মিরাজদের। ফিডব্যাক পেয়েছেন 5 ধাপ গেছেন এগিয়ে। সবচেয়ে বেশি পথ তো পাড়ি দিয়েছেন হাসান মাহমুদ। 503 রেটিং নিয়ে 38 নম্বরে থাকলেও 26 ধাপ এগিয়ে গেছেন এই বোলার। লাইন লেনটা যেভাবে মেইনটেইন করেছেন হাসান, সেটা দেখে অবাকই হয়েছেন ওয়াসিম আকরাম। আর সতীর্থ সাইফুদ্দিন তো ওর ফর্মের রহস্যটা জানিয়েছেন। যেহেতু সে কাউন্টি খেলেছে রিসেন্টলি ইংলিশ কন্ডিশনে, অবশ্যই ভালো খেলারই কথা। আর তার যদি পরিসংখ্যান দেখেন টেস্টে সবসময় ভালো। কাজটা কঠিন, আর কঠিনটাই ভালোবাসছেন সাইফ। সেই অর্জনেই তো মিলবে বড় পুরস্কার, ন্যাশনাল টিম রিকর্ড। 2027 ওয়ানডে বিশ্বকাপটা হবে সাউথ আফ্রিকায়। ওখানকার প্রতিটা বল হবে তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবু নাইম, 71। হামজাদের নয়া কোচ টমাস ডুলি আসিয়ান কাপে খেলার পক্ষে নয়। গেল কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এমন আলোচনা চলছে, কিন্তু এই বিষয়ে ডুলি কি বলছেন? তিনি কি আসলেই আসিয়ান কাপে খেলা নাম লেখাতে ভয় পাচ্ছেন, নাকি আছে অন্য কোনো কারণ? FIFA made that decision, and I know it's everywhere online, that the groups and all that stuff, but আমাদের ফিফার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। আমি জানি অনলাইনে গ্রুপ সহ অনেক কিছু প্রকাশিত হয়েছে, কিন্তু কাগজপত্রে আমি স্বাক্ষর করছি না। তাই এই মুহূর্তে আমরা ঠিক কোথায় আছি এটা জিজ্ঞেস করার জন্য আমি সঠিক ব্যক্তি নই। আমার কাছে এখনো শতভাগ নিশ্চিত তথ্য নেই। হয়তো এটা শুধু আনুষ্ঠানিক কোনো কাগজপত্রের বিষয়, হয়তো অন্য কিছু। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি আসিয়ান কাপে খেলতে চাই কিনা, আমি বলবো এই ধরনের টুর্নামেন্ট কে না খেলতে চাইবে। এখন আমাকে যদি বেছে নিতে বলা হয় কিরগিজস্তানে গিয়ে 101, 106 বা 109 র্যাঙ্কিং এর দলের বিপক্ষে খেলা, নাকি আসিয়ান কাপে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলা, তাহলে আমরা অবশ্যই আসিয়ান কাপ বেছে নেব। somebody said, I don't know who that was, that I don't want to play Asian Cup. Of course I want to play Asian Cup, because it's also, we would like to have a home game tournament. How nice would that be after the World Cup and after the away game we played in San Marino, having a home tournament with 3 games and in front of all our fans, and make them happy and prepare. ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রবার্তো কার্লোস কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? তুরস্কের এক সাংসদ সদস্যের দাবি, প্রায় 4 সপ্তাহ আগে ব্রাজিলে একজন মুসলিম ধর্মীয় ব্যক্তিত্বের কাছে শাহাদা পাঠ করেছেন কার্লোস। তবে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, 53 বছর বয়সী সাবেক ডিফেন্ডার নিজে এখনো কিছু বলেননি। তাই খবর নয়, এই মুহূর্তে এটি জোরালো কিন্তু আনুষ্ঠানিকভাবে অসমর্থিত দাবি। আরো জানাচ্ছেন জুবাইর নূর। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কি সত্যি শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেছেন? প্রশ্নটি বড়, কারণ নামটা তো রবার্তো কার্লোস। এমন একজন ফুটবলার যিনি লেফট ব্যাককে শুধু রক্ষণের চাকরি থেকে বের করে আক্রমণের অস্ত্র বানিয়েছিলেন। তাই তার ব্যক্তি জীবনের এত বড় সিদ্ধান্তের খবরও মুহূর্তে ব্রাজিল ছড়িয়ে ইউরোপ, তুরস্ক আর মধ্যপ্রাচ্যে আলোচনার বিষয়। দাবিটির কেন্দ্র তুরস্ক। দেশটির ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলী শাহিন ব্রাজিলের মুসলিম নেতা শেখ জিহাদ হামাদের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তার সঙ্গে যোগাযোগ ছিল কার্লোসের। প্রায় 4 সপ্তাহ আগে তাদের সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতেই নাকি শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন 53 বছর বয়সী সাবেক তারকা। তবে কার্লোস নিজে এখনো প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেননি। তার প্রতিনিধি দলের পক্ষ থেকেও আসেনি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ, অর্থাৎ দাবির উৎস নির্দিষ্ট, ঘটনাটির বর্ণনাও নির্দিষ্ট, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কণ্ঠটি এখনো নীরব। তুরস্কে খবরটি এত বড় হওয়ার পেছনেও আছে ফুটবলীয় সম্পর্ক। রিয়াল মাদ্রিদে 11 বছরের রাজত্ব শেষে 2007 সালে ফেরেনবাচেতে গিয়েছিলেন কার্লোস। তুরস্কে কাটিয়েছিলেন 2 বছরেরও বেশি সময়। প্রথম অফিসিয়াল ম্যাচেই জিতেছিলেন সুপার কাপ। তাই তুর্কি ফুটবলে তিনি দূরের কোনো ব্রাজিলিয়ান কিংবদন্তি নন, ইস্তাম্বুলের পুরনো পরিচিত এক তারকাও। সময়টাও কৌতূহল বাড়িয়েছে। মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে কার্লোসের বিয়ের খবর এবছর প্রকাশ্যে আসে। জুলাইয়ের শেষ দিকে পারিবারিক অনুষ্ঠানের ছবিও নতুন করে ছড়িয়ে পড়ে। এরপরে সামাজিক মাধ্যমে অনেকেই বিয়ে ও সম্ভাব্য ধর্মান্তরকে একই সমীকরণে বসিয়েছে। কিন্তু এখানেই সতর্ক থাকা জরুরি। কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করলেও কেন করেছেন সেটি বলেননি। সুতরাং বিয়ে বা স্ত্রীর পারিবারিক পটভূমিকে এর কারণ হিসাবে দেখানো এখনো শুধুই অনুমান মাত্র।
বিশ্ব ফুটবলে আরো বড় উদাহরণ ফ্র্যাঙ্ক রিবারি ও নিকোলা আনেলকা। রিবারি ইসলাম ধর্ম গ্রহণের পর বিলাল নাম ব্যবহার করছেন। ধর্মীয় বিশ্বাসকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও প্রকাশ করেছেন ফরাসি কিংবদন্তি। আর আনেলকার গল্প আরো পরিষ্কার। ইসলাম গ্রহণ করার পর নাম নেন আব্দুস সালাম বিলাল। পরবর্তী সময়ে নিজের মুখেই বলেছেন বিশ্বাসের সেই সিদ্ধান্ত এসেছিল তার ব্যক্তিগত উপলব্ধি ও ঈশ্বরের সঙ্গে সম্পর্কের অনুভূতি থেকে। রিবেরি কিংবা আনেলকার ক্ষেত্রে শেষ পর্যন্ত তাদের নিজেদের স্বীকৃতি গুঞ্জনকে সত্যে পরিণত করেছিল। কার্লোসের ক্ষেত্রে সেই অংশটাই এখনো বাকি। জুবায়ের নূর, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।